বিভৎস, মর্মান্তিক, হৃদয় বিদারক। কোনো বিশেষণই যথেষ্ট নয় যে একটার পর একটা ছবি আফগানিস্তান থেকে উঠে আসে, তার আকাশ থেকে উঠে আসছে। দিনভর আপনাদের আমরা দেখিয়েছি, আজ আরো দেখাবো। তবে আফগানিস্তান যখন তালিবানের দখলে, তখন সব থেকে বড় প্রশ্ন গোটা বিশ্বের কাছে, আফগান মহিলাদের কি হবে? আফগান মহিলারা কি আদৌ সুরক্ষিত? আমরাও চিন্তিত, আমরা এর তত্ত্ব তালাশ করেছি। শুরুতেই আপনাদের দেখাবো, তারপর আজকের ছবি, বাস্তব ছবি এবং তাবড় অতিথিরা। সঙ্গে থাকুন, দেখুন আফগান তালিবানদের দখলে যাওয়ার পর মহিলারা। আফগানিস্তানে উঠছে তালিবান ধ্বজা, অর্ধেক আকাশে ঘনিয়েছে কালো মেঘ। তাহলে আবার কি নারীর পরাধীন জীবন? কিন্তু এমনটা তো ছিল না। 60-এর দশকেও তো মেয়েরা বিশ্ববিদ্যালয়ে যেতেন, পশ্চিমী পোশাক নিয়ে ছিল না কোনো ফতোয়া, ছেলেমেয়েরা একসঙ্গে পড়াশোনা করতে পারতেন। 1969 সালে আফগানিস্তানে প্রথম মহিলা বিচারপতি হন জামিলা ফারুক রুসনা। আশরাফ গানির আমলে আফগানিস্তানের সুপ্রিম কোর্টেও মহিলা বিচারপতি আনিশা রসুলি। তালিবান শাসন ফিরতেই সেই মহিলাদের মনে আতঙ্ক। আফগানিস্তানের প্রথম মহিলা মেয়র জরিফা গফারি, তিনি এখন অসহায়। বলছেন, আমি পরিবারের সঙ্গে বসে আছি, কেউ সাহায্য করার নেই। তালিবান এসে খুন করবে, তারই প্রহর গুনছি। 33 বছরের আফগান তরুণী খাতেরা কাজ করতেন আফগান পুলিশে। তালিবানের নৃশংস অত্যাচারে আধমরা হয়ে গিয়েছিলেন। দিল্লিতে চিকিৎসা করে সুস্থ হন, আর আফগানিস্তানে ফেরেননি। খাতেরার কথায়, তালিবান মেয়েদের মানুষ ভাবে না। তালিবানের কাছে মেয়েরা শুধু একদলা মাংস আর চামড়া। তালিবানি নিয়ম না মানলে মেরে কুকুরদের খাইয়ে দেবে। ما به اهمیت هستیم چون که تو ایران افغانستان بودیم یا بدیم تاریخ توی تاریخ هم میمیریم. خیلی خنده دار. I am deeply concerned about the situation in Afghanistan right now, especially about the safety of women and girls there. What is really important is that we remember that the people who have suffered the most are the innocent civilians of Afghanistan. গত সপ্তাহে ব্যাংকে টাকা তুলতে বেরিয়েছিলেন আফগান ফিল্ম অর্গানাইজেশনের প্রথম মহিলা প্রধান সাহারা করিমি। তালিবানের ভয় রুদ্ধশ্বাস দৌড়ে প্রাণে বাঁচেন। সাহারার খোলা চিঠিতে রাষ্ট্র নেতাদের কাছে তার কাতর আবেদন, আমাদের সুন্দর দেশটাকে, দেশের মানুষকে এবং শিল্প সচেতন মানুষকে তালিবানের হাত থেকে বাঁচান। বিয়ের বাজারে ছোট ছোট মেয়েদের বিক্রি করে দেওয়া হচ্ছে। তালিবান শাসনের সময় স্কুলে ছাত্রীদের সংখ্যা ছিল 0। গত কয়েক বছরে স্কুলে মেয়ে পড়ুয়াদের সংখ্যা বেড়ে হয় 90 লক্ষ। দেশের তৃতীয় বৃহত্তম শহর হেরাটের স্কুলগুলিতে মোট পড়ুয়ার 50%ই মেয়ে। ইতিমধ্যেই 20 লক্ষ মেয়েকে স্কুল ছাড়তে বাধ্য করেছে তালিবান। বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, কাবুলের রাস্তাঘাট প্রায় নারী শূন্য। তালিবান ফিরতেই আফগানিস্তানে বোরখা বিক্রি বেড়ে গিয়েছে। এত কিছুর পরেও তালিবান মুখপাত্র সুহেল শাহিন দাবি করছেন, মেয়েরা পড়াশোনা করবে, চাকরি করবে, এতে আপত্তি নেই। পড়াশোনার ক্ষেত্রে তালিবান সরকার মেয়েদের আরো এগিয়ে নিয়ে যাবে। মুখে এসব কথা, কিন্তু কাজে তা হচ্ছে কোথায়? তালিবান ফিরতেই তো রক্তচক্ষু, নারী মনে আতঙ্ক। বন্দুকের নলের সামনে কি আবার সেই বন্দি জীবন? নিউজ 18 বাংলা। তালিবান দাবি করছে মহিলাদের এগিয়ে নিয়ে যেতে তারা পাশে আছে। বাস্তবটা কেমন হবে? কথা রাখবে তারা? আজ কিছু টুকরো ছবি এসেছে, দেখাবো আপনাদের শুরুতে। প্রশ্ন অবশ্যই থাকে, এটাই কি আসল ছবি? সত্যি কি ইমেজ তৈরির চেষ্টা করছে তালিবানিরা? আসুন আমরা সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবো আর জনতার দরবারে। এই মুহূর্তে তাবড় অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতেই পরিচয়ে যাব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মজিদ বাবর, যার সম্পর্কে দু কথা না বললেই নয়, যিনি অন্যতম বিশ্বের সেরা সাংবাদিকদের অন্যতম, যার ব্রেকিং গোটা দুনিয়াতে একদম খলবলি তৈরি করে দিয়েছিল যে লাদেন কোথায়। গোটা পৃথিবীর কোনো সাংবাদিকের কাছে যখন তথ্য ছিল না, তখন মজিদ বাবর প্রথম ব্রেক করেছিলেন লাদেন আছেন পাকিস্তানে। সেই মজিদ বাবর আজ আমাদের সঙ্গে আছেন, যিনি আফগানিস্তানকে হাতের তালুর মতো চেনেন। আমার সঙ্গে রয়েছেন
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উর্মি দাস, আমার সঙ্গে আরো এক তাবড় সাংবাদিক থাকবেন, আমি একটু পরেই তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। আমার সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার, আমার সঙ্গে আছেন ইয়াসমিন নিগার খান, যিনি সীমান্ত গান্ধীর নাতির মেয়ে। আমরা সকাল থেকে তার বক্তব্য আপনাদের জানাচ্ছি। আমরা আমাদের সৌভাগ্য আমরা তাকে স্টুডিওতে পেয়েছি। তার ভাইও আমাদের সঙ্গে আছেন দানিশ, আমরা ওর থেকেও জানবো। তবে আরো একটি পরিচয় রয়েছে, ইনি প্রেসিডেন্ট অল ইন্ডিয়া পাখতুন জারগায় হিন্দের এবং সেক্রেটারি হলো দানিশ। আর আমার সঙ্গে এমন একজন আছেন যিনি গ্রাউন্ড রিয়েলিটি আমাদের সামনে তুলে ধরবেন, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তার মুখ আমরা দেখাচ্ছি না খুব সচেতন ভাবে। তিনি আমাদের জানাবেন এই মুহূর্তে কাবুলে তার পরিবার তালিবানদের কবজায় আছে, তার পুরো গ্রাম তালিবানদের কবজায় আছে। কেমন আছেন তারা? আসুন আমি শুরু করি তাকে দিয়েই। हम आपसे पूछना चाहेंगे कौन कौन है वहां पे, क्या हाल है, बात हो पाया क्या आपके साथ? जी बात तो होता रहता है, लेकिन वहाँ पे इंटरनेट का बहुत सारा प्रॉब्लम हो रहा है और इंटरनेट भी अक्सर टाइम बंद रहता है और 3G रहता है, जिसके कारण हम लोग बहुत मुश्किल से कांटेक्ट कर पाते हैं। तो यही प्रॉब्लम कौन कौन है वहाँ पे? पूरा फैमिली वहीं पे है, फादर मदर सिस्टर ब्रदर सब वहीं पे हैं। आपकी सिस्टर है और कौन है? महिलाएं और कौन कौन है घर पे? महिलाएं हैं, मेरे सिस्टर हैं और मेरे मदर हैं। जी उनके वो कैसे है, मतलब तालिबान ले लिया है अफगानिस्तान, सबसे असुरक्षित है महिलाएं, ये बाहर का एक इंप्रेशन है, असलियत क्या है? देखो असलियत तो ये है अभी फिलहाल के सब फिलहाल डर में हैं, किसी को कुछ मालूम नहीं हो रहा है कि आगे क्या होगा। जिस तरह से अभी हुआ, इसका हम लोगों ने कोई उम्मीद नहीं किया था कि ऐसा होगा, लेकिन ये ऐसा हुआ। और एक ऐसे ऑर्गेनाइजेशन के ऊपर जिसको एक बार आजमाया हुआ है, उसके ऊपर दोबारा विश्वास करना बहुत मुश्किल है। जी बिल्कुल, खौफ है 100% खौफ है महिला के लिए, हमारे जो यंग जनरेशन है उसके लिए, क्योंकि हम लोगों को एक तो डर सता रहा है कि एक सिविल वार होने का हम लोगों को बहुत ज़्यादा डर सता रहा है। वही जी आप हमारे साथ बने रहिए। বলছেন আতঙ্ক এতটাই আগের অভিজ্ঞতা থেকে এরা বিশ্বাসযোগ্য নয়, এখনো অবধি বিরাট কোনো বিপদের মুখে পড়েনি। এখানে যিনি বসে আছেন তার বোন আফগানিস্তানে কাবুলে, কিন্তু আতঙ্ক রয়েছে কারণ তালিবানিরা বিশ্বাসযোগ্য নয়। আমাদের সঙ্গে রয়েছেন মজিদ বাবর, আমাদের সঙ্গে আরো এক সাংবাদিক রয়েছেন, আমি পরিচয় করিয়ে দিই, মেহমুদ জান, যিনি একদম ওখানকার গ্রাউন্ড রিয়ালিটি আমাদের বলবেন। আমি মেহমুদ আপনার থেকে জানার চেষ্টা করব, आपसे हम जानना चाहेंगे अभी क्या रियलिटी क्या है, जो दावा तालिबान कर रहे हैं वो कितना सच है और कितना सच से दूर है? मैं सबसे पहले तो आदाब सब देखने वालों को और आप सबको। दरअसल मुझे तो आपकी ज़बान की समझ ना आने की वजह से मुझे वो सवाल समझ नहीं आया कि आप कौन से दावे की बात करते हैं। एक दावा तो ये है कि अफगानिस्तान में अमन लाने के हवाले से उन्होंने जो दावा किया है कि वो अमन ले आए हैं और अब वहाँ पे अमन आ गया है, या कोई आप मुझसे कुछ और पूछना चाहते हैं? जरा अपना सवाल दोहरा दें प्लीज। अभी महिलाएं सबसे जो चिंता है बाहर का, वो है महिलाएं कितना सुरक्षित है वहाँ क्या? हाँ। आज सुबह से देखें, हम जो पेशावर में जो लोग रहते हैं वो आधा खानदान काबुल में है, आधा निंगरहार में है। अफगानिस्तान और पाकिस्तान दोनों में तकसीम है खानदान। तो जो लोग हमारे साथ घर में रहते हैं उनके इर्द गिर्द हमारे जो घर हैं उसमें जो लोग रहते हैं वो काबुल में भी रहते हैं, तो हमारा मुसलसल उनसे राब्ता है, हमारा मुसलसल वहां से राब्ता है। इस वक्त जो चीज है कि जो वहां पे लोग हैं जिनको खौफ था, वो जो निकलना चाह रहे थे वहां से, उनको वहां पे अभी तक फिलहाल कोई रास्ता नहीं मिला कि वो वहां से निकल जाए। लेकिन इस वक्त तक जो 3-4 दिन में तालिबान ने जो एक कोशिश की है, जिसकी वजह से थोड़ा सा लोगों को कूल डाउन हुआ है, लोग जो डरा हुआ था वो जरा थोड़ा सा अपनी जगह पे आ गए हैं। जी हम दोबारा आएंगे आपके पास। এটাই দেখার তালিবানিরা, আমরা যে প্রশ্নটা দিয়ে শুরু করলাম, তারা কি সত্যি গোটা বিশ্বের কাছে নিজেদের একটা নতুন ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে? 20 বছর আগে যা হয়েছিল আর হবে না, এটা বোঝানোর চেষ্টা করছে, এবং সেজন্যই তারা দ্রুত ঝড়ের গতিতে একটা দেশ দখল করে ফেললো। মানুষের আস্থা অর্জন করতে হবে তো শুধু দেশে নয়, আন্তর্জাতিক মহলেরও। আসুন দেখি। শোনো তালিবান তালিবান, আমি তোমাদের দলে নেই,
আমি ধর্মে মুসলমান আছি লালনের সঙ্গে। আফগানিস্তানে পরিবর্তন, আফগানিস্তানে প্রত্যাবর্তন, তালিবানের প্রত্যাবর্তন 20 সাল বাদ। আমাদের দলে নেই, আমি ধর্মে মুসলমান আছি লালনের সঙ্গে। 14 এপ্রিল আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করে আমেরিকা। 4 মে দক্ষিণ হেলবন্দ সহ 7টি প্রদেশে আফগান সেনার ওপর হামলা চালায় তালিবান। 7 জুন মোট 26টি প্রদেশে তালিবানের সঙ্গে সংঘর্ষে নিহত অন্তত 150 জন আফগান সেনা। 22 জুনের মধ্যে আফগানিস্তানের উত্তরে এগোতে থাকে তালিবান সেনারা। 2 জুলাই বাগরাম বায়ুসেনা ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে আমেরিকা। 21 জুলাই আফগানিস্তানের প্রায় অর্ধেকটা চলে যায় তালিবানের হাতের মুঠোয়। 26 জুলাই আফগান সেনাকে সাহায্য করে যাওয়ার প্রতিশ্রুতি দেয় আমেরিকা। এরপর 13 আগস্ট কান্দাহার দখল করে নেয় তালিবান। সেদিনই কাবুলের দরজায় তালিবানি হুঙ্কার। 15 আগস্ট কাবুল দখল, ফের তালিবান রাজ। লুকিয়ে দেশ ছাড়েন প্রেসিডেন্ট আশরাফ গনি। সঙ্গে সঙ্গে আফগানিস্তান ছাড়ার হিড়িক। মার্কিন বিমানের চাকা আঁকড়ে পালিয়ে যাওয়ার হুড়োহুড়ি। গন্তব্য জানা ছিল না, জানা ছিল পড়ে গিয়ে মৃত্যু হতে পারে, তবু তালিবানি শাসনে থাকতে চাননি কেউ। আফগানিস্তানের সাধারণ নাগরিকরা আতঙ্কে কাঁদছে, তালিবান মেতেছে উল্লাসে। নিউজ 18 বাংলা। সমস্ত হিসেব নিকেশকে ওলট পালট করে দিয়ে 100 দিনে একটা দেশ দখল করে ফেললো। আমি কর্নেল সরকার আমাদের সঙ্গে আছেন, আমি আপনার থেকে একটু বোঝার চেষ্টা করব, মানে তালিবানি হিসেবটা কি, আপনি কি একটু যদি বুঝিয়ে বলেন, মানে সেটা ধরা যাচ্ছে? দেখুন, প্রথম কথা একটা জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। এটা পুরো জায়গাটা আফগানিস্তান, এখানে সারাউন্ডেড বাই পাকিস্তান, এখানে ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এখানে তাজিকিস্তান, চায়না, ইন্ডিয়ার সঙ্গে এই ওয়াকমান করিডোর দিয়ে যেটুকু আমাদের কানেকশন। এখন এই জায়গাতে ইউএসএ যখন এখান থেকে একটা উইথড্রল করলো, সেই সময়তে সেরকম কোনো প্ল্যান উইথড্রল ছিল না, যে কারণে এত বড় 3.5 লাখের উপরে যে ফোর্সেস যারা এখানে গ্রাউন্ডে আছে, যাদেরকে দাবা করছে যে ইউএসএ প্রচুর অস্ত্র দিয়েছে, প্রচুর ওদের ইকুইপমেন্ট দিয়েছে, তারা ফাইট ব্যাক করবে, বাট দে ডিডন্ট ফাইট। কেন? তারা একটা, আমার কোথায় মনে হচ্ছে, একটা স্টেজ ম্যানেজড একটা জায়গা ছিল, যেখান থেকে তারা এখানে যে এই জায়গাগুলো যখন কান্দাহার এগুলো যারা অকুপাই করেছে, তখনই ওরা বুঝে গেছিল যে কাবুলে বেশি দিন লাগবে না। কিন্তু ইউএসএর কথা ছিল যে 90 দিন লাগবে ওদের কাবুল যেতে, আর সেটা 90 ঘন্টার মধ্যে তারা কাবুল পৌঁছে গেল। তার মানে বোঝা গেল যে তালিবানের যে সাইকোলজিক্যাল টিম ছিল, তারাও এমনভাবে এখানে কাজ করেছে যে এই আফগানিস্তান আর্মির উপরে একটা সাইকোলজিক্যাল অপারেশনস করে তাদেরকে অস্ত্র তারা সারেন্ডার আপনি বলছেন যে এই যে উইথড্র করে নিল আমেরিকা, সেটা খুব অ্যাব্রাপ্ট ছিল, খুব অ্যাব্রাপ্ট ছিল, নো প্ল্যান, নো কোঅর্ডিনেশন, নো কন্ট্রোল। আমরা যে অ্যামিনিশন দিয়েছি, 3.5 লাখ সেনাও নিজেদের গোছাতে পারেন না, এবং 75,000 যে ওখানে লোকজন ছিল, যারা তালিবান যারা, তারা ইজি রান আউট পেল। আর তালিবানকে হাতে একটা ওয়েপন, এন্ড দে আর জাস্ট মিন্স ক্রিয়েটিং এ প্রবলেম অ্যামংস দ্য লোকাল মাস হু আর পিসফুল। প্রভিন্স লর্ড তারাও তো ছেড়ে দিল, অলমোস্ট গিভ আপ করলো। ইট ওয়াজ সাইকোলজিক্যাল অপারেশন 1। নাম্বার 2, দে অলসো স দ্য কান্ট্রি, যারা 20 বছর এখানে ছিল, তারা একটা হেস্টি উইথড্রল করে চলে গেল, এবং তাদের উপরে সবকিছু ছেড়ে দিয়ে চলে গেল। এমনকি দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি হি লেফট। না, আমি যদি চলে যাই, আমার সাথে যারা আছে, ওয়াই শুড দে স্ট্যান্ড উইথ মি? এটাই আমার প্রশ্ন। ঠিক, মানে মরালি তারা এত ডাউন হয়ে গেল, যার প্রতিরোধ করে the moral of the people of Afghanistan. অনেক ধন্যবাদ, আমি আবার আসবো আপনার কাছে। তবে শুধুমাত্র এর জন্য আফগান ন্যাশনাল যারা আফগানের নাগরিক, আফগানিস্তানের নাগরিক, তারা বিপদে পড়লেন এমন নয়। টেনশনে আমাদের দেশও, ওখানে যারা আটকে আছেন তাদেরকে তো ফিরিয়ে আনতে হবে। আরো অনেক টেনশন আছে ভারতের জন্য, দেখুন।
quarantine of the Taliban. Why we're all silent about Afghanistan? কেউ ভারতে আছেন 4 বছর ধরে, কেউ বা তারও বেশি। সবাই পড়ুয়া, সবাই আফগান। তালিবানের কবজায় দেশ, তাই উদ্বেগ। তালিবান রাজে কেমন আছে পরিজনেরা? মা বোনেরা কি আর পারছেন বাড়ির বাইরে বেরোতে? टेंशन है कि तालिबान सब कब्जो करना, देश मेरा हालत ख़राब करना, काम नहीं है, काम सब बंद करना। और मतलब अगर मैं ये स्टाइल अगर उधर में बाहर घर से बाहर निकालूंगा उसके बाद मेरा मर गया। पैसा नहीं है, कुछ भी नहीं है, उधर नहीं मिलता है। मत बोलो, सब मेरी इधर भी 4 दिन है कि मेरी बहुत हालत ख़राब है। No government, no control. So all the provinces, all the people are on themselves quarantine of the Taliban. দেশে ঘরবন্দি পরিবার, আঁধারে ভবিষ্যৎ। ভারতেও শান্তি নেই আফগান পড়ুয়াদের মনে। They are at home, safe, but they don't know about future. পড়ুয়াদের কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন বিশ্বের নীরবতা নিয়ে। We are like complaining about world. Why we're all silent about Afghanistan? কবে ফিরবে শান্তি? কবে ফিরতে পারবেন দেশে? আধার ভবিষ্যতেই আলোর সন্ধানে ভারতে থাকা আফগান পড়ুয়ারা। নিউজ 18 বাংলা। তালিবানিরা বলছে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এবার তারা পরিবর্তিত সংশোধিত ভার্সন 2। আমার সঙ্গে সেলিব্রিটি জার্নালিস্ট রয়েছেন এই মুহূর্তে মজিদ বাबर। मजिद जी, जो दावाएं ये तालिबान लोग कर रहे हैं, हाउ फॉर दैट कैन बी ट्रस्टेड? बेसिकली बात यह है कि पहले तो सबको सलाम और सबको नमस्कार। इस वक्त ग्राउंड पे सिचुएशन काबुल में बहुत तेजी से तब्दील हो रही है और अफगानिस्तान में बिलुमूम। मैं आपको 2-3 चीजें बड़ी बताऊं कि सबसे पहले जो अभी न्यूज ब्रेक हुई है वो ये है कि अफगानिस्तान के वाइस प्रेसिडेंट अमरुल्लाह साले, जो पहले सदर हैं, उसने अभी कहा है कि कॉन्स्टिट्यूशन के मुताबिक, आईन के मुताबिक, अगर कोई सदर कत्ल हो जाए या फरार हो जाए या इस्तीफा दे दे तो फर्स्ट वाइस प्रेसिडेंट मुल्क का प्रेसिडेंट होता है। तो उसने अपने आप को अफगानिस्तान का लेजिटिमेट प्रेसिडेंट डिक्लेयर कर दिया। इस वक्त अब तालिबान जो कुछ भी कर रहे हैं उसकी लेजिटिमेसी तो नहीं है, न इंटरनेशनल कम्युनिटी की तरफ से और न अफगान अवाम की तरफ से। जो ग्राउंड पे हो रहा है, बहुत हवालों से ये कहा जा रहा है कि औरतों के हवाले से एक और न्यूज मैं आपको दे रहा हूं कि अभी आधा घंटा पहले 4 औरतों ने अफगानिस्तान में तालिबान के खिलाफ एक मुजाहिरा किया। और मैं समझता हूं कि अफगान औरतें, अफगान खवातीन बहुत दलेर हैं, बहुत बहादुर हैं। जो इस वक्त मेरे पास वीडियो आई है, वो वहां पे 4 औरतों ने खड़े होके बियर फेस, कोई पर्दा नहीं किया, लेकिन उन्होंने तालिबान के खिलाफ और तालिबान की जो शरीयत है जो वहां पे वो कह रहे हैं उसके खिलाफ मुजाहिरा किया, प्रोटेस्ट किया उनके सामने। दूसरी बात मैं आपको बताऊं कि तो इसका नतीजा क्या हुआ? नतीजा मैं आपको बता रहा हूं कि वहां पे नतीजा अभी तक तो नहीं है, उन्होंने मुजाहिरा किया और वो चले गए। अफगानिस्तान तालिबान वो दुनिया को ऐसी ऑप्टिक नहीं देना चाहते हैं जो ब्लडी हो, जो उनके 90s के दौर की अक्कासी करती हो। ये अपने आप को चेंज लोग कहते हैं, लेकिन मैं आपको बताऊं कि कल आज सुबह मुला याकूब, जो मुला उमर के साहिबजादे हैं और अफगानिस्तान की मिलिट्री कमीशन के सदर हैं, कमीशन के सरबराह हैं, उन्होंने कहा कि बहुत सारे लोग जो माजी में हुकूमत का हिस्सा थे या जो जर्नलिस्ट थे या जो खवातीन थी उनके घरों में जा रहे हैं, उनको डरा रहे हैं, तो उनको न डराएं और उनके लिए आम माफी है। लेकिन उनके साथ उन्होंने अपने बातों में एक बात की कि इन सब के साथ थोड़े दिनों के बाद मुनज़्ज़म अंदाज में और शरीयत के निजाम के साथ निपटा जाएगा। तो ये लोग, अगर सब लोग कह रहे हैं कि तालिबान चेंज हो गए हैं, तालिबान अपने शरीयत के निजाम
और तालिबान इस्लामी निज़ाम के हवाले से यकसू हैं, उस हवाले से वो बड़े क्लियर हैं। शायद वो जो इंक्लूसिव की हुकूमत की बात कर रहे हैं या और बहुत सारे दड़ों को साथ मिलाने की बात कर रहे हैं, वो अपने लिए अफगानिस्तान के अंदर एक लेजिटिमेसी ढूंढ रहे हैं। इस वक्त अफगानिस्तान एक गैर कानूनी ग्रुप के कब्जे में है और वो गैर कानूनी ग्रुप मुख्तलिफ हवालों से दुनिया को ये बावर करा रहे हैं कि वो अमन लाए हैं या वो और किसी तरीके से चाहते हैं कि लोग उनको कबूल करें या उनकी बातों पे एतबार करें। इस वक्त इंटरनेशनल मीडिया सारा काबुल पे फोकस है, लेकिन इसके अलावा 2-3 ऐसी चीजें हैं जो हम देख रहे हैं कि तालिबान के पुराने निजाम से मुख्तलिफ हैं। एक तो मुहर्रम का महीना है और जो अहले तशी है, जो अपने मुहर्रम के जुलूस और मातम करते हैं, उनके लिए तालिबान के हेरात सूबे में एक एलामिया जारी हुआ है कि उनको इसकी इजाजत है। काबुल में भी इन्होंने शिया जो बिरादरी है उनको इजाजत दी है। फिर कल इनके एक जिम्मेवार हैं अब्दुल हमीद हमासी, वो सिख और हिंदू कम्युनिटी जो काबुल में रहती है उनके पास गए हैं और उनको यकीन दिलाया है कि हम अक़लियतों को या माइनॉरिटीज को वहां पे तमाम हुकूक देंगे, लेकिन इस्लामी निजाम में जो उनको हक दिया हुआ है। इसके अलावा हम फिर दोबारा आएंगे आपके पास। बहुत बहुत शुक्रिया इतनी जानकारी के लिए। আমরা যতটুকু জানলাম একদম আফগানিস্তানের হাড়ির খবর বলতে যা বোঝায়। মহিলারা রাস্তায় বেরোচ্ছেন, তারা সাহস দেখাচ্ছেন। তালিবানরা দাবি করছেন না, মহিলাদের এগিয়ে যেতে তারা সাহায্য করবেন। এবার সেরকমই পরিস্থিতি হবে, কিন্তু শরিয়তি আইন মেনে চলতে হবে। যে কড়া আইন, যার ভয়ে ত্রস্ত আফগান মহিলারা। দেখুন क्या मिला इन लोगों को इतना खूबसूरत मुल्क बर्बाद करके। आतंकेर काबुल थमथमे सुनसान। आतंकेर नाम तालिबान। অস্তু ভাষায় তালিবানের অর্থ ছাত্র। ৯এর দশকের শুরুতে উত্তর পাকিস্তানে তালিবান আন্দোলনের জন্ম। আন্দোলনের প্রাধান্য পশতুভাষীদের। আন্দোলনকারীদের বেশিরভাগই কট্টর সুন্নি। পাকিস্তান এবং আফগানিস্তান দুই দেশের সীমান্ত এলাকায় তালিবান শক্তিশালী হয়ে ওঠে। ১৯৯৫ সালে আফগানিস্তানে হেরাত দখল করে তালিবান। ১৯৯৬ সালে প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানিকে উৎখাত করে কাবুল দখল করে তালিবান। তালিবান ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতির ফুলঝুরি, দুর্নীতি দমন, আইন শৃঙ্খলা ফেরানোর এবং নিরাপদে ব্যবসা বাণিজ্য। ক্ষমতা হাতে পেতেই অন্য চেহারা। তালিবান শাসনে অত্যাচার চরমে ওঠে। নিয়ম না মানলে প্রকাশ্যে মৃত্যুদণ্ডও দিতে শুরু করে শাসক তালিবান। এরপর ২০০১-এর ১১ই সেপ্টেম্বর মার্কিন মুলুকে জঙ্গি হামলা। মোস্ট ওয়ান্টেড ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয় তালিবান। লাদেনকে হাতে পেতে আফগানিস্তানে হামলা চালায় মার্কিন সেনা। ২০০১ সালে তালিবান শাসনের পতন ঘটে। টানা ২০ বছর আফগানিস্তানে থাকে মার্কিন সেনা। তারা আফগানিস্তান ছাড়তেই আবার তালিবান, আবার আফগানিস্তানে তালিবান জোট, তালিবান আতঙ্ক। নিউজ 18 বাংলা। यास्मीन जी हमारे संगे आছেন। यास्मीन जी, आप ये विश्वास कर पा रहे कि तालिबान अभी जो नए दावे कर रहे हैं कि सब कुछ अच्छा होगा, किसी को डरने की कोई बात नहीं, ये कितना फेथ, कितना ट्रस्ट किया जा सकता है? इनकी बात पे मतलब भरोसा नहीं किया जा सकता है। और तालिबान को तो हम लोग अफगानिस्तान का मानते नहीं है। ये एक तरह से ये पाकिस्तान की फैक्ट्री में बनाया हुआ प्रोडक्ट है। ये पंजाबी वर्कर्स हैं और वहाँ से ट्रेन होके उनको अफ़गानिस्तान लाया गया है तालिबान बोल के। और कुछ वहाँ पर जो 90% लोग हैं वो अफ़गान गवर्नमेंट के सपोर्टर हैं और 10% जो मिसगाइड उनको किया गया है वो तालिबान में शामिल हुए हैं। और लेकिन ये सब तो जो हो रहा है, लेकिन औरतों के लिए जो उनका फरमान जारी हुआ है
कि जगह जगह में जो मस्जिद है वहाँ मौलवियों को हुक्म दिया गया है कि 15 इयर्स से अबव जो लड़कियां हैं और 45 से जो कम उम्र के जो विडोज़ हैं तो उनको तालिबान के हवाले कर दिया जाए, वो उनसे निकाह करेंगे, जबरन वो उनको ले जा रहे हैं और उनसे मतलब उनको तालिबान के शरण में जाने के लिए। तो ये कौन से इस्लाम और कौन सी शरह की बात हो रही है, क्योंकि हम लोग जो भी इस्लाम को जो फॉलो करते हैं वो हमारी सेक्रेट बुक्स कुरान शरीफ उनका खुद का है। हाँ, ये सारे रूल वो खुद बना रहे हैं। ये उनके इस्लाम है, ये उनकी शरीयत है, ये हमारा कुछ नहीं है। क्योंकि हमारे यहाँ जो भी निकाह होता है तो पहले परमिशन औरत से ली जाती है फिर मर्द से, लेकिन ये विदाउट परमिशन पेरेंट्स से, विदाउट परमिशन लेडीज से आप कैसे उनसे निकाह या शादी कर सकते हैं। तो ये एक जोर जबरदस्ती वाली एक ये है। दानिश से हम पूछना चाहेंगे, दानिश बहुत सारे नौजवान आपके उम्र के वहां पे है जो अफगान नेशनल है, वो तालिबानी रेजिम में आपको लगता है कि वो अपना सपना पूरा कर पाएगा, उनका पढ़ाई हो या कामकाज कुछ अच्छे से हो पाएगा? देखिए, I'll be thanks so much for having me. I'll be a little frank with this. अगर आपको एक सांप आके बोलेगा कि मैं आपको डसूंगा नहीं, आपको मैं प्रॉमिस करता हूँ, तो आप उस पर यकीन करिएगा। तो उसी तरह है उन्होंने, आप उनकी पास देखिए, आप उनका प्रेजेंट देखिए, तब आप अंदाज़ा लगा सकते हैं कि उनका फ्यूचर क्या होगा। तो इसी वजह से जो है आप तालिबान पे आप कभी भी उनके प्रोमिसेस पे आप भरोसा नहीं कर सकते हैं। और मुझे ये समझ में नहीं आ रहा है कि तालिबान के लिए सेफ हेवन्स बनाने वाले पाकिस्तान को अभी तक क्यों यूएनएससी ने सैंक्शंस नहीं किया है अंडर आर्टिकल 7 एंड अंडर चैप्टर 7 एंड आर्टिकल 41 एंड 42। यूएनएससी को जो है पाकिस्तान को सैंक्शन करना चाहिए, बिकॉज वहाँ से ही उनको सारे रिप्लेनिशमेंट जो भी सप्लाईज है तालिबान को सपोर्ट, वो वहीं से ही आता है। तो इट इज़ अ क्लियर कट ऑफ वन कंट्री इनवेडिंग अनदर कंट्री। एब्सोल्युटली। দানিশ বলছে খুব স্পষ্টভাবে ভরসা করা যায় না, সাপের মতো তালিবান। কোন সাপ যদি আপনার পাশে থাকে বলে কোনো ভয় নেই, আপনি ভরসা করতে পারবেন? এখানে আফগানদের অবস্থা ঠিক সেরকম। বলছেন কে? বলছেন সীমান্ত গান্ধীর বংশধর যারা রয়েছেন তাদের পরিবাররা ওখানে রয়েছে, তারা অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছেন। কিন্তু এই অবস্থা হলো কেন? অনেকেই আমেরিকাকে দুষছেন, আমেরিকা সোনা তুলে নিল অ্যাব্রাপ্টলি। আমেরিকাকে যে দোষা হচ্ছে, আমেরিকা তো হাত ধুয়ে ফেললো। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন কি বলছেন? তিনি বলছেন আমাদের লক্ষ্যই ছিল না ওখানে রাষ্ট্র করার, আমরা তো নির্দিষ্ট অন্য কারণে গিয়েছিলাম, আমাদের কোনো দায় নেই। দেখাবো ওই হাত ধুয়ে ফেলার হিস্ট্রি ব্রেকের পর। আফগানিস্তান জুড়ে তালিবান ত্রাস, প্রাণ বাজি রেখে প্রাণ বাঁচানোর চেষ্টা। তোলপাড় গোটা বিশ্ব, অথচ যাদের জন্য এত কাণ্ড সেই আমেরিকা এখন দায় এড়াচ্ছে। কাবুলের তখ্তে তালিবানি উত্থানের পর সোমবার এ নিয়ে প্রথম মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দাবি করেন 9/11 হামলার পর তালিবানের ওপর বদলা নেওয়াই টার্গেট ছিল, রাষ্ট্র গঠন করতে আফগানিস্তানে যায়নি আমেরিকা। But I do not regret my decision to end America's war fighting in Afghanistan and maintain a laser focus on our counterterrorism missions there and other parts of the world. কেন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত তার ব্যাখ্যাও দিয়েছেন বাইডেন। I'm now the 4th American president to preside over war in Afghanistan. 2 Democrats and 2 Republicans. I will not pass this responsibility on to a 5th president. 2014 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে আমেরিকা। এটা 2021। 7 বছরেও কেন নির্দিষ্ট কোনো পরিকল্পনা তারা তৈরি করতে পারল না, সে প্রশ্ন তুলছেন অনেকে। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেলের মতো অনেকে দায়ী করেছেন আমেরিকার ঘরোয়া রাজনীতিকে। অনেকে আবার বলছেন নিজের তৈরি করা জালেই জড়িয়ে গিয়েছে আমেরিকা। কি সেই জাল? কিছুটা আন্দাজ মিলতে পারে প্রাক্তন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনের এই বক্তব্যে। We had helped to create the problem we're now fighting. How? Because when the Soviet Union invaded Afghanistan, we had this brilliant idea that we were going to come to Pakistan and create a force of mujahideen, equip them with Stinger missiles and everything else to go after the Soviets inside Afghanistan. And we were successful. The Soviets left Afghanistan, and then we said, great, goodbye.
leaving these trained people who were fanatical in Afghanistan and Pakistan, leaving them well armed. তালিবানি আগ্রাসনের মুখে আফগান সেনার ধরাশায়ী হওয়ার জন্যও আমেরিকাকে দুষছেন অনেকে। প্রশ্ন উঠছে, কেন ৮৫,০০০ তালিবানকে বাধা দিতে পারল না ৩ লক্ষ আফগান সেনা? বিশেষজ্ঞদের একাংশের মতে মার্কিন সেনার কাছে প্রশিক্ষণ পেলেও সামরিক পরিকাঠামোর উন্নতি হয়নি। সেনাবাহিনীর মধ্যে দুর্নীতিও বড় সমস্যা। ফলে তালিবান যখন কাবুলে ঢুকেছে তখন ধারে কাছেও দেখা যায়নি আফগান সেনাকে। তাই ঝড়ের গতিতে আফগানিস্তান দখল তালিবানের। নিউজ 18 বাংলা। এবার এখানে যারা প্রতিবেশী রয়েছে, পাকিস্তান প্রথম দিনেই সমর্থন করে দিয়েছে, চীন তারা তালিবানদের পাশে রয়েছে, তাহলে কি ইকুয়েশন দাঁড়াচ্ছে এখানে? আসুন দেখি। আফগানিস্তানে ক্ষমতার শিখরে তালিবান। অনেকে বলছেন ঘুরপথে ক্ষমতার সিঁড়ি চড়ল পাকিস্তান। শুরু থেকেই তালিবানের পাশে পাকিস্তান। ইসলামাবাদের আশা ছিল তালিবানের ক্ষমতাকে কাজে লাগিয়ে মধ্য এশিয়ায় প্রভাব বিস্তার করবে। বিশেষজ্ঞদের অনেকে মনে করেন এই কারণেই আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীকে নিজেদের মাটি ব্যবহারের অনুমতি দেয় পাকিস্তান। সময় বদলেছে, অবস্থান বদলায়নি পাকিস্তান। সন্ত্রাস দমনের নামে আমেরিকার থেকে অর্থ নিয়েছে, আবার তালিবান হাক্কানি জঙ্গি গোষ্ঠীকে মদত দিয়েছে। ওসামা বিন লাদেন, হাফিজ সঈদের মতো জঙ্গি নেতাদের আশ্রয়ও দিয়েছে। বর্তমানে পাকিস্তানের তাখতে যিনি, সেই ইমরান খানকে তো অনেকে ব্যঙ্গ করে তালিবান খান নামেও ডাকেন। তার মতে तालिबान स्वाधीनता संग्रामी। ज़हनी गुलामी की जंजीरें तोड़ना ज्यादा मुश्किल होता है। जो अभी अफगानिस्तान में गुलामी की जंजीरें तो तोड़ दी उन्होंने। অনেকে মনে করেন 20 বছর ধরে তালিবানকে অর্থ এবং অস্ত্র শস্ত্র জুগিয়ে গিয়েছে পাকিস্তান। তবে বিশেষজ্ঞদের হতবাক করেছে চীনের অবস্থান বদল। 1996 সালে প্রথমবার যখন কাবুল দখল করে তালিবান, তখন সেই সরকারকে স্বীকৃতি দিতে চায়নি বেইজিং। এবার তারাই সবার আগে স্বাগত জানিয়েছে তালিবানকে। অনেকে বলছেন উইঘুরদের মদদ দেবে না, এই শর্তেই তালিবানের সঙ্গে সমঝোতা হয়েছে চীনের। চীন চায় আফগানিস্তান ও পাকিস্তানকে হাতে রেখে দক্ষিণ এশিয়ায় প্রভাব বাড়াতে, ভারতের ওপর চাপ বাড়াতে, আমেরিকাকে বার্তা দিতে। আমেরিকার আরেক শত্রু রাশিয়া, তারাও তালিবানের পাশে। মস্কোর চোখে কাবুল নাকি স্বাভাবিকই আছে, কিন্তু বিশ্বের চোখে ধরা পড়ছে এই সব ছবি। নিউজ 18 বাংলা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উর্মি দাস আমাদের সঙ্গে রয়েছেন। উর্মি, এই অবস্থায় ভারতের কি করণীয়? আচ্ছা, আমরা যে প্রেক্ষাপটটা এখন দেখলাম সেটা হচ্ছে যে আমেরিকার একটা প্রপার এক্সিট স্ট্র্যাটেজি নেই, আর আমেরিকার প্রপার এক্সিট স্ট্র্যাটেজি নেই, এবং এইটা কোনো নতুন জিনিস নয়। আজ থেকে যদি অনেক পিছনে আমরা চলে যাই, যে ভিয়েতনাম ওয়ারের সময়ও আমেরিকার কিন্তু এক্সিট স্ট্র্যাটেজি সেরকম ছিল না। ভারতবর্ষের ক্ষেত্রে দেখতে গেলে ভারতবর্ষে বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট আফগানিস্তানে রয়েছে, ইন ক্যাপাসিটি বিল্ডিং, তারপর পার্লামেন্ট বিল্ড আপের জন্য, এবং শুধু তাই নয়, বিপুল পরিমাণে আফগানি ছাত্রছাত্রীরাও কিন্তু ইন্ডিয়াতে পড়তে আসে। প্লাস দেখতে পারি আমরা যে পাকিস্তান, আফগানিস্তান, চায়না, ইন্ডিয়া, এই যে জিওপলিটিক্যাল লোকেশন আছে এই সমস্ত দেশগুলোর, এর মধ্যে থেকে দেখতে গেলে যে পাকিস্তান কিন্তু অলরেডি ইন্ডিয়ার অ্যালাই নয় এবং ইন্ডিয়ার ফ্রেন্ড নয়। এবং এ প্রেক্ষাপটে এটা বলা চলে যে পাকিস্তান ইজ দ্য গ্রাউন্ড ফর স্টেট স্পন্সর টেররিজম। এবং এটা আজকের থেকে নয়, এটা আমরা আগেও দেখতে পেয়েছি যে কিভাবে ওসামা বিন লাদেন বলুন, মোল্লা মোহাম্মদ ওমর বলুন, যে এই সমস্ত লোকদেরকে পাকিস্তান সবসময় লালিত পালিত করেছে। এবং আমেরিকা, কারণ এক্ষুনি আমাদের সঙ্গে ইয়াসমিন জি আছেন, উনি বলছিলেন তালিবান কারা? পাকিস্তানের ফ্যাক্টরিতে তৈরি হওয়া একটা প্রোডাক্ট, সুতরাং সেটা আফগানিস্তানও এখন পাকিস্তান দ্বারা কন্ট্রোলড হবে। সেক্ষেত্রে একটা ভারতের যে
সভারেন্টি বলতে পারেন, টেরিটোরিয়াল সভারেন্টি, ইন্টিগ্রিটি, সেটার উপর অবভিয়াসলি তো একটা বিশাল বড় থ্রেট হবে। এখানে বলা চলে যে আমরা যদি চায়নার ইকুয়েশনটা দেখি, যে ইন্ডিয়ার সাথে কিন্তু চায়নার ইকুয়েশনটাও সেরকম নয়, কারণ চায়না মনে করে যে এই যে রিজিওনাল যে স্ট্যাটাস কোটা রয়েছে বা রিজিওনাল যে পাওয়ার সেক্টরটা রয়েছে, সেখানে ইন্ডিয়া কিন্তু চায়নার একটা বড় কম্পিটিটর। এবং সেক্ষেত্রে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা আমরা ম্যারিটাইম সিল্ক রোড এই যে ইনিশিয়েটিভসগুলো দেখি, সেখানে কিন্তু ইন্ডিয়া চায়নার সাথে নেই। এবং অলরেডি চায়না আর পাকিস্তান সিপেক একটা নেক্সাস তৈরি হয়েছে, যেটা কিন্তু ইন্ডিয়ার পক্ষে একটা বিশাল বড় থ্রেটের ব্যাপার। আরেকবার বলা চলে এক্ষেত্রে এটাও বলা চলে যে আমরা যদি গোল্ডেন ক্রিসেন্টটা দেখি, এটা হচ্ছে একটা বিশাল বড় ড্রাগ রুট বা নার্কোটিক্স চ্যানেল যেটা রয়েছে, উইচ রানস ফ্রম আফগানিস্তান, পাকিস্তান। তো এই যে ক্রিসেন্টটা যে তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু ইন্ডিয়ার কাছে একটা বিশাল বড় থ্রেট। তাহলে ইন্ডিয়া এক্ষেত্রে কি করবে? ইন্ডিয়া অলরেডি বলেছে যে তারা তাদের অ্যাটিটিউডটা হচ্ছে তারা এখনো অবধি তালিবানকে কোনোভাবে ক্রিটিসাইজও করছে না। কিন্তু এক্ষেত্রে এটাও বলা চলে যে ইন্ডিয়া চাইছে যে তাদের সুসম্পর্ক, তাদের যে অ্যাসেটস যেগুলো ডেভেলপ হয়েছিল সেগুলো প্রোটেক্টেড থাকে। বেশ, অর্থাৎ ধীরে এগিয়ে একটা ভালো সম্পর্ক। ভারত হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না, তারা আরো দেখতে চাইছে তালিবানরা যে প্রমিস করছে সেই লাইন থেকে কতটা বিচ্যুতি ঘটছে, মাপতে চাইছে, জল মাপতে চাইছে আমাদের দেশ। আমরা আরো আলোচনায় আসবো একটা ছোট্ট ব্রেকে। এই মুহূর্তে আমাকে যেতেই হচ্ছে, আর তারপর তালিবানিদের আরো অনেক অনুষঙ্গ যা বাংলার সঙ্গে যুক্ত আপনাদের সামনে আনবো। আমাদের আর কি করতে হবে? পাকিস্তানকে আমাদের নজরে রাখতে হতো, এবার সঙ্গে জুড়লে আফগানিস্তান। আমার সঙ্গে কর্নেল সরকার আছেন, আমি খুব সংক্ষেপে জানতে চাই, মানে আমাদের কি এবার মাথা ব্যথার দ্বিগুণ কারণ? হ্যাঁ, এটা একটা বিরাট কারণ। কেন এতদিন ধরে আমরা যে লোকাল রিক্রুটমেন্ট টেররিস্ট ফেস করছিলাম, এখন আপনাদের ফরেন মার্সেনারিজ আসা শুরু হবে। কারণ যেমন একজন বললেন এখানে যে পাকিস্তানে তৈরি হচ্ছে, ওখানে যাচ্ছে, ওখান থেকে আবার ইন্ডিয়াতে আসবে, এখানে ঝামেলাটা করার জন্য কাশ্মীরটাকে আরও বেশি এত কষ্ট করে যেটাকে কন্ট্রোল করা হলো সেটাকে নষ্ট করে দেওয়ার আরও একটা রাস্তা তৈরি করে দিচ্ছে। যেমন আফগানিস্তান, একটা যা ছোট্ট কথা বলি, আফগানিস্তান এত সুন্দর একটা কান্ট্রি, সেটাকে এত ইউরোপিয়ান কান্ট্রিজ, ইউএসএ, রাশিয়া সবাই মিলে এটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আর কিচ্ছু না, রাশিয়া কিছু করতে পারলো না, ইউএসএ এলো আরো কিছু করতে গেল, এখন চায়না ঢুকবে, নিয়ে সবাই ডুববে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে ভবিষ্যৎ একেবারেই ভালো না। আফগানিস্তান তো বটেই, কিন্তু আমরাও এর সাফারার হব। আপনি আমরা সাফার হব। এই কান্ট্রিটাকে কেন টার্গেট করছো? কালকে শ্রীলঙ্কা বলবে আমি চলে যাব। ইট ইজ নট দ্যাট। লেট দেম রেস্ট ইন পিস, আরামসে থাকতে দাও তাদেরকে, গ্রো করতে দাও তাদেরকে। নট দ্যাট কি আমার ইচ্ছে হলো আমি ঢুকলাম। এটা তো কন্ট্রোল নেওয়ার জন্যই তালিবানিদের প্রবেশ, এবং যেখানে সমর্থন পাকিস্তানের, সমর্থন চীনের, রাশিয়ার, সেটা তো তৈরি করেছে একজন। তারা তৈরি করে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করে এখন তাকে কন্ট্রোল করতে পারছে না। ফ্র্যাঙ্কেনস্টাইনের ব্যাপারটাই তাই, যারা তৈরি করে খাওয়ার তাদেরই প্রবণতা থাকে। আমি আবার আমাদের সেলিব্রিটি জার্নালিস্টের কাছে যাব। মজিদ জি, ইন শর্ট আই উড লাইক টু নো, so unrest will increase, what do you think, not only in Afghanistan but in other countries also, especially in India? देखिए, आपके कुछ गेस्ट की कुछ बात मुझे समझ आ रही है जो तालिबान को पाकिस्तान से जोड़ रहे हैं। तालिबान की पूरी हैरारी की जो है वो अफगानिस्तान के लोग हैं। ये लोगों को आप मिसलीड न करें, लेकिन इसके जो हुआ है ये बहुत बुरा हुआ है। सारे प्रिजन जब तालिबान ने टेक ओवर किया, एक कियोस आया, सारे प्रिजन जो है वो तोड़ दिए। उन प्रिजन में अलकायदा के लोग थे, उनमें पाकिस्तानी तालिबान के लोग थे, उनमें लश्कर तैयबा और उसमें आईएसएस और उसमें बहुत सारे टेररिस्ट थे जो ऐसे ही छोड़ दिए गए। अब अफगानिस्तान में अमेरिका के आने का जो एजेंडा था वो ये नहीं था कि वो तालिबान को टॉपल करें, वो तो ग्लोबल टेररिज्म का था। और ग्लोबल टेररिज्म क्या उन्होंने, एक तो ये है, आपकी बात सही है कि बिन लादेन को पाकिस्तान में मार दिया या बहुत सारे अलकायदा के लोगों को पाकिस्तान में मार दिया, लेकिन अब ये स्पिल ओवर जो होगा, ये जो बहुत सारे टेररिस्ट जो ट्रेन जो इन जेलों में थे, जो तालिबान ने टेक ओवर के नाम पर इन सारे जेलों को तोड़ दिया, उनमें से हजारों की तादाद में वो टेररिस्ट निकल पड़े। किसी को नहीं पता वो कहाँ है। वो इस वक्त जो मुल्ला फकीर है पाकिस्तानी तालिबान का बड़ा, वो रिहा हो गया है। आईएसएस के लोग, अलकायदा के लोग, ईटीआईएम के लोग, इस्लामिक मूवमेंट ऑफ उज्बेकिस्तान के लोग वो निकल गए हैं।
ये दुनिया के लिए एक खतरा है और इसको एड्रेस करना चाहिए। दूसरी बात ये कि अगर ये टेररिस्ट हैं, ये तालिबान टेररिस्ट हैं, ये पाकिस्तान के बनाए हुए हैं या व्हाटएवर, जिस तरह भी ब्लेम गेम चल रही है हमारे रीजन में, तो इनके साथ बैठने के लिए इंडिया का सफीर भी गया है बात करने के लिए। इनके साथ रशिया, चाइना, अमेरिका और पूरी नेटो की डिप्लोमेटिक लाट जो है दोहा कतर में बैठ के इनके साथ 2 साल तक बात करती रही। जी जी। तो ये पब्लिक के कंजम्पशन के लिए ये बात तो सही है, लेकिन हमने इनको लेजिटिमेसी दी, हमने इनको लेजिटिमेट किया, हमने इनको डिप्लोमेटिक ट्रैवल लिस्ट से निकाला, ये पूरी दुनिया में घूमे और फिर उसके बाद ये सूरत हाल हुई। तो हम सब जिम्मेदार है इसके। অ্যাবসলিউটলি কারেক্ট। আমরা সত্যিই তো অন্যান্য দেশ যারা সমর্থন করছে তাদের কি কোনো দায় নেই? শুধুমাত্র তালিবানের দিকে আমরা আঙুল তুলছি। খুব সংক্ষেপে, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, आपके बहन क्या वो पढ़ते हैं, वो स्कूल जा पाएंगे या कॉलेज जा पाएंगे, उम्मीद रखते हैं आप? देखिए, एक ऐसे ऑर्गेनाइजेशन के ऊपर जो 27 सितंबर 1996 का जो वाक़या है डॉक्टर नजीब का, तो इनको ऊपर कोई भी भरोसा नहीं करना चाहिए। जो लोग कल तक हेलमंड, लश्करगाह, निमरोज को जला रहे थे, वो कल हमारे लिए क्या करेगा? वो हमारे लिए कोई अच्छा काम कैसे कर सकता है? जो कल तक हमारे शहरों को जला रहा था, तो कल तक हमारे लिए कैसे अच्छा करेगा? हम उससे क्या उम्मीद रखें? जो लोग कल तक जला रहे थे सब शहरों को, जो हमारे घरों में घुस रहे थे। ভরসা করার মতো কোনো জায়গা তারা দেখতে পাচ্ছেন না। সামনে অন্ধকার, কারণ নামটা তালিবান। এটাই ওখানকার বাসিন্দাদের এই মুহূর্তের মানসিক অবস্থা। তবুও দেখার, ভারত যে অবস্থান নিয়েছে, দেখার কতটা বিচ্যুতি ঘটে তাদের যে প্রমিস তালিবানরা করেছে সেখান থেকে। নজর আমরাও রাখবো। জনতার দরবারের একদম শেষ পর্যায়ে এসে আমরা আপনাদের বলছিলাম না আগে যে বাংলার সঙ্গে আফগানিস্তানের কাবুলের অনেক রকমের সম্পর্ক আছে। খাবারে, খাওয়ায় কি সম্পর্ক? আসুন দেখি। কখনো কাবুলিওয়ালা, কখনো কাবুলিওয়ালার বাঙালি বউ, অথবা সৈয়দ মুজতবা আলীর কলমে আফগানিস্তানে, দেশে বিদেশে। বাংলার সঙ্গে কাবুলের টান বহু পুরনো, স্বাদেও অটুট সেই টান। কলকাতাবাসীর মনে কাবুল, স্বাদে কাবুল। তার কারণ আফগানিস্তানের সঙ্গে কলকাতার যোগ দীর্ঘদিনের। যে খাবারগুলো দেখছেন প্রত্যেকটাই আফগানি ডিশ। কান্দাহারি লাহাম বা মটন রান, সঙ্গে কাবুলি নান অথবা খানদানি নান, আর টেংরি কাবাব একেবারে লাজবাব। जैसे हमारा कांदारी लाहम जो आपका पूरा मटन रान है, जो हम लोग आपका ओवरनाइट 2 या 3 दिन का ओवरनाइट मैरिनेशन में रहता है और उसके बाद उसको तंदूर में फिनिश करके हम लोग यहाँ पर सर्व करते हैं। एक हमारा काबुली नान है जिसको हम खानदानी नान बोलते हैं। फिर हमारा एक टंगड़ी कबाब है जो कि कम्प्लीटली जैतून जो आपका ऑलिव जो है उसमें बनता है, वो उसका नाम देजाज़े मसलूक है। শহরে এক টুকরো আফগানিস্তান, রেস্তোরাঁ যেন আফগানি কারভা, বন্দুক, সুরা, রেলের ট্র্যাক, ছবি, ঝাললণ্ঠনে আফগানি মেজাজ। রেস্তোরাঁয় কাফিলা, যাযাবরের ঠিকানা, যে ঠিকানায় মেলে অরিজিনাল আফগানি কলমি, ডাল পख्तूनी। अफगानी कलमी है और हमारा दाल पख्तूनी जो है विच इज़ ऑल्सो डिफरेंट काइंड ऑफ दाल मखनी, इफ यू से इट्स अ ब्लैक दाल। আফগানি শেফ শিখিয়েছেন স্বাদের কারিগরি, আফগানি স্বাদে আহ্লাদে মজে বাঙালি। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।